নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাকে স্বাগত। নরেন্দ্র মোদী ভীষণ চাপে রয়েছেন এবং এই চাপ যদি চলতে থাকে তাহলে আগামী ৫ বছর তো ছেড়ে দিন, আগামী দিনগুলোতে তিনি লোকসভাতে আর কতদিন পা রাখবেন আমার সন্দেহ রয়েছে। আর এটা স্বাভাবিক, তার কারণ একটি মানুষ ১০ বছর ধরে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়নি। মানে উনি যা বলেছেন তাই হয়েছে। লোকসভা কেন্দ্র বা বলুন যে গণতন্ত্রের যে পীঠস্থান আমরা যেটাকে বলে থাকি, সেটি তার কাছে একটা অবসর বিনোদনের জায়গা হিসেবে পরিণত হয়েছিল। সে আসতো, সে যা খুশি তাই বলতো এবং যেটা বলতো সেটাই আইন হয়ে যেত। গদি মিডিয়ার কাছে ওটাই বেদবাক্য হয়ে যেত। এভাবেই চলছিল। হঠাৎ করে ১০ টা বছর পরে এসে কেউ কাউকে চোখে চোখ রেখে আক্রমণ করছে, লড়াই করছে। কোনো মহিলাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল লোকসভা থেকে এবং যেদিন বহিষ্কার করার পর যেই তুরীয় মেজাজে তিনি ছিলেন, আবার সেভাবেই তিনি ফিরে এসেছেন সংসদে এবং প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে তাকে প্রশ্ন করছেন। প্রধানমন্ত্রী বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। মানে খুব কঠিন নরেন্দ্র মোদীর কাছে এবং এটা নরেন্দ্র মোদীর কাছে কিছুটা আশ্চর্যেরও হবে। তার কারণ যেই মানুষটি গুজরাটের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন থেকে ছিলেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরই ছয় হাঁকিয়েছেন। হঠাৎ করে এতটা বাজে সময় চলে আসবে, এটা তিনি কল্পনা করতে পারেননি এবং এই পরিস্থিতি হতে পারে। আপনাদের মনে থাকবে ৮ই ডিসেম্বর ২০২৩ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ, যিনি কৃষ্ণনগরের সাংসদ বলতে পারেন, মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে। মানি টু কোয়ারি বা বলতে পারেন যে টাকা নিয়ে প্রশ্ন করার অপরাধে ৪৯৫ পাতার একটি রিপোর্ট জমা করেছিল এথিক্স কমিটি এবং তৃণমূল কংগ্রেস থেকে বিরোধী পক্ষ যারা ছিল প্রত্যেকেই, তখন স্পিকার ওম বিড়লাই ছিলেন, তাকে বলেছিল, আবেদন করেছিল যে প্লিজ আমাদেরকে একটু সময় দিন, দরকার পড়লে ৪৯৫ পাতার যে রিপোর্ট রয়েছে সেটি পড়ে আমরা আবার আপনাদের সামনে আসবো বা আলোচনা করব। সেই সময়টা দেওয়া হয়নি। মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি সময় চেয়েছিলেন, সেটাও তাকে দেওয়া হয়নি। যদিও বিজেপির বক্তব্য ছিল যেদিন তার আত্মপক্ষ সমর্থনে কিছু বলবার সময় ছিল সেদিন তিনি ওয়াক আউট করেছেন। আপনার মনে থাকবে ওই দিনটি সংসদের বাইরে, মানে হাজার হাজার সাংবাদিকদের সামনে মহুয়া মৈত্র প্রায় গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন যে ৩০ বছর ধরে সংসদের ভিতরে এবং বাইরে তার লড়াই জারি থাকবে বিজেপি বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এবার নরেন্দ্র মোদীর চাপটা আরো কোথায় বেশি দেখুন, কারণ আপনারা জানেন যে নরেন্দ্র মোদী জৈবিক প্রক্রিয়ায় আসেননি, তিনি পরমাত্মার সন্তান, পরমাত্মার প্রেরিত পুরুষ তিনি এবং তাকে একটি বিশেষ উদ্দেশ্যে এই ভারতবর্ষে বা এই ধরাধামে পাঠানো হয়েছে। আর সেটা কি? সেটা হচ্ছে ২০৪৭ সালের বিকশিত ভারত এবং এই লক্ষ্য যতদিন পূরণ না হবে ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদীর কাজ শেষ হবে না। এবার ২০৪৭ পর্যন্ত যদি তিনি বেঁচে থাকেন বা তিনি প্রধানমন্ত্রী থেকে যান, তাহলে তার বয়স হবে ৯০ এর কোঠায়। এবার বিজেপি বা আরএসএস তাকে অতদিন ধরে টেনে নিয়ে যাবে কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু তিনি যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে ৯০ পেরিয়ে যাবে তার বয়স। আর মহুয়া মৈত্র কতটা এগ্রেসিভ হয়েছিলেন, তিনি বলেছিলেন ৩০ বছর ধরে লড়াই করবেন দরকার পড়লে সংসদের ভিতরে এবং বাইরে। তো ২০৪৭ পর্যন্ত মানে হচ্ছে ২৭ বছর, ২০২৪ থেকে যদি ধরেন, তো নরেন্দ্র মোদীর থেকেও আরো ৩ বছর বেশি এক্সটেনশন করে রেখেছেন সময় মহুয়া মৈত্র। তার কারণটা হচ্ছে আপনারা জানেন যে ২০২৪ বলেছিল ২০১৯ ভারতবর্ষ দারুণ জায়গায় যাবে, তারপর ওটাকে এক্সটেনশন করে ২০২২ বলেছিল। এবার ২০২৪ এসে ২০৪৭ বলছে। তো কোনো কারণে যদি ২০৪৭ গিয়ে আবার ৩ বছর এক্সটেনশন করে ২০৫০ পর্যন্ত বলে দেয়, তো মহুয়া মৈত্র আগে থেকেই সেই টাইমটা নিয়ে রেখেছে যে ৩০ বছর ধরে লড়াই করবে। যাকগে, মহুয়া মৈত্র যেখানে শেষ করেছিলেন সেদিন ৮ই ডিসেম্বর ২০২৩, গতকাল লোকসভাতে সেখান থেকেই শুরু করেছেন। রাহুল গান্ধী বক্তব্য রেখেছে। রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে অবশ্যই আরেকটি পর্ব হবে, কিছুক্ষণ পরেই আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব। রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছেন সেটা পুরোপুরি আক্রমণের অভিমুখ ছিল নরেন্দ্র মোদী এবং বিজেপি। মহুয়া মৈত্র যে বক্তব্যটি রেখেছেন সেটা নরেন্দ্র মোদীর সাথে ছিল বিজেপি কেন্দ্রিক এবং তার সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে বক্তব্য, যেটার উপরে এই মুহূর্তে ডিবেট চলছে বা আলোচনা চলছে বা অন্যান্য দলগুলো বক্তব্য পেশ করছে, সেই জায়গাটাকে কেন্দ্র করে। এবার আপনার মনে হতে পারে যে কংগ্রেস কংগ্রেসের মতো বক্তব্য রেখেছে, তৃণমূল তৃণমূলের মতো বক্তব্য রাখছে, বিষয়টি সেটা নয়। এটা একটা সুনিপুণ হোমওয়ার্ক বলতে পারেন করা ছিল প্রত্যেকের। এটা একটা দক্ষ হাতের কাজ, দক্ষ মাথার কাজ, যেখানে বুদ্ধিদীপ্তর প্রতিটা মুহূর্তে ছাপ ছিল, যেখানে ইন্ডিয়া জোট হিসেবে একসাথে কাজ করেছে। রাহুল গান্ধী যেখান থেকে অ্যাটাক শেষ করেছে, মহুয়া মৈত্র ওখান থেকেই অ্যাটাক শুরু করেছে। এবং মহুয়া মৈত্র যখন বক্তব্য রাখছেন তখন নরেন্দ্র মোদী ছিলেন না বা বেরিয়ে যাচ্ছিলেন। আর এর জন্য মহুয়া মৈত্র প্রথমেই একদম আপনি বলতে পারেন হাঁকিয়ে খেলেছে বা চালিয়ে খেলেছে, যখন বলছে
মানে অনুগ্রহ করে প্রধানমন্ত্রী আমার কথাটাও শুনে যান। আপনি 2 ঘন্টা ধরে বসে আছেন। ভয় পাচ্ছেন কেন? আমার বক্তব্যটা শুনে যান। ভয় পাচ্ছেন কেন? নরেন্দ্র মোদীকে এই দিন ফেস করতে হবে। বিরোধীরা চোখে চোখ রেখে তার সাথে কথা বলবে, এটা নরেন্দ্র মোদী স্বপ্নেও কখনো ভাবতে পারেনি। আর মহুয়া মৈত্র নিয়ে অ্যালার্জি হওয়াটা স্বাভাবিক। তার কারণ মহুয়া মৈত্রকে হারানোর জন্য নরেন্দ্র মোদী বা বিজেপি তার সর্বোচ্চ এফোর্ট কাজে লাগিয়েছিল। ওখানে রানীমাকে দাঁড় করিয়েছিল কৃষ্ণনগরে। আপনারা বলতে পারেন পরবর্তীতে ওটা মহুয়া মৈত্র আর রানীমার লড়াই ছিল না। ওটা মমতা ব্যানার্জি বনাম নরেন্দ্র মোদী হয়ে গেছে। নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে দুবার সভা করেছে। রানীমাকে ফোন করে বলেছে যে দরকার পড়লে দুর্নীতির টাকা ওখানে কোনোভাবে ব্যবহার করা যায় কিনা সেগুলো নিয়ে আলোচনা হবে। যাই হোক, এরকম সেখান থেকে কৃষ্ণনগর থেকে জিতে এসছেন মহুয়া মৈত্র। সেদিনই এটা সবথেকে বড় জবাব ছিল নরেন্দ্র মোদীর কাছে, যাকে বের করে দিয়েছিল, যেই এথিক্স কমিটি বের করে দিয়েছিল, যাকে মহুয়া মৈত্র বলেছিল 8ই ডিসেম্বর যে যেই এথিক্স কমিটি বের করে দিয়েছে তাদেরই কোনো এথিক্স নেই। তো তারপর যখন সংসদে এসে সে শপথ নিয়েছিল আবার, সেদিনই প্রতিশোধের বা বলতে পারেন যে একটি বৃত্ত সম্পন্ন হয়েছে। তারপরেও মহুয়া মৈত্র যেই আক্রমণ কালকে সানিয়েছে, এটা জুড়ি মেলা ভার, মানে কল্পনার বাইরে। আমি তো জাস্ট পাগল হয়ে গেছি, স্টান্ড হয়ে গেছি। উনি আগাগোড়াই ভালো বলেন। ওনাকে আমি খুব কাছ থেকে বিধানসভাতেও দেখেছি গ্যালারিতে বসে। তিনি যখন পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্য রেখেছিলেন, সেদিনও পুরোপুরি ইংলিশেই বক্তব্য রেখেছিলেন তিনি। এবং সবাই অবাক হয়ে গেছেন। ইভেন যেসব সাংবাদিকরা সেদিন ছিলেন তারাও অবাক হয়ে গেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় তখন ছিলেন বিধানসভাতে। তো আমি খুব কাছের থেকে ওনাকে ১ম দিন যেদিন তিনি বক্তব্য রেখেছিলেন বিধানসভাতে সেটাই দেখেছিলাম। তো এক্সপেকটেশন এর জায়গা থেকে কোন রকম খামতি ছিল না। কিন্তু রাহুল গান্ধীর পরেই যে সে আসবে, মানে একখান থেকে নিস্তার নেই তারপর আরেকজন। তো সেই জায়গাটা থেকে ১ম এ একদম অবাক হই। আর তারপর যখন বলে যে ভয় পাবেন না প্লিজ আমার বক্তব্য শুনে যান, তখন সিট বেল্ট বেঁধে বসতে বাধ্য হয়েছিলাম যে কি বলছেন। এবং তিনি প্রত্যেকটি ভাষণে প্রত্যেকটি পয়েন্ট ধরে, ধরে যখন আক্রমণ করেছেন, মানে বলতে পারেন বিজেপির কাছে কোনো জবাব ছিল না বলবার মতো। তিনি বলেছেন যে যেই এথিক্স কমিটি তাকে বহিষ্কার করেছিল, সেই এথিক্স কমিটির ১০ জন মেম্বারের মধ্যে যে চেয়ারপারসন ছিল, সে এবং তার সাথে আরো বাকি ৩ জন হেরে গেছে। যে এই প্রশ্নটি উত্থাপন করেছিল বা প্রসঙ্গটি উত্থাপন করেছিল লোকসভাতে মহারাষ্ট্রের বিজেপির, সেও হেরে গেছে। কংগ্রেসের যে পাঞ্জাবের থেকে যিনি সাংসদ ছিলেন এবং এই প্রস্তাবে সমর্থন করেছিলেন ওই কমিটিতে, তিনিও হেরে গেছেন। তিনি তার ওই যেখান থেকে তার বহিষ্কার এবং প্রত্যাবর্তন এই বিষয়টিকে সে পুরসভার সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে পুরসভাতে যেরকম করে দুঃশাসন, দ্রৌপদী বস্ত্র হরণ করেছিল এবং ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে বসেছিল, এখানে ওম বিড়লাকে সেই ধৃতরাষ্ট্রের সাথে তুলনা করা হয়েছে। আমার তাই মনে হয়েছে। এবং তাকে যখন তারপর তাকে কৃষ্ণ এসে বাঁচিয়ে দেয়, সেরকম মহুয়া মৈত্রকে কৃষ্ণনগরের জনগণ বাঁচিয়ে দিয়েছে এবং তাই তিনি ফিরে এসেছেন। তার যেই রাগ ছিল, সেই রাগের বহিঃপ্রকাশ যে এতটা সংগঠিতভাবে হবে, এটা বিজেপি কল্পনাও করতে পারেনি। সে মানে ভিস্তাডোম থেকে শুরু করে আপনি যদি বলেন যে মুম্বাই আহমেদাবাদের যে বুলেট ট্রেনের যে প্রস্তাবিত বা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে, সেটা করতে খরচ হচ্ছে 1,08,000 কোটি টাকা। অথচ আপনারা জানেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছুদিন আগে যখন দুর্ঘটনাগ্রস্ত হলো, কিছু মানুষ মারা গেল নিউ জলপাইগুড়িতে, বা তার আগে ওড়িশাতে যখন একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেখানে এই যে যেই প্রযুক্তির ব্যবহার করা হয় এই দুর্ঘটনাগুলোকে বন্ধ করার জন্য, সেটা প্রতি কিলোমিটারে 50 লক্ষ টাকা করে খরচ হয়। তো ভারতবর্ষে যতটা পরিমাণ রেলপথ বিস্তার রয়েছে, সেখানে যদি সব জায়গায় এরকম লাগানো হয় তাহলে 63,000 কোটি টাকা খরচ হওয়া উচিত। তো আমেদাবাদ মুম্বাইতে বুলেট ট্রেন চালু করার জন্য যে 1,08,000 কোটি টাকা খরচ, তার তুলনায় এটা অনেক কম, 63,000 কোটি টাকা। অথচ সেটা এখনো হচ্ছে না। এবং এই মুহূর্তে যেভাবে ফান্ডিং হচ্ছে, সেরকম ভাবে যদি ফান্ডিং হতে থাকে, তাহলে এই যে প্রযুক্তি এই ব্যবহার করে গোটা ভারতবর্ষে যদি লাগাতে হয়, তাহলে 50 বছর সময় লাগবে। বেসিক্যালি যেটা বলার জায়গা ছিল যে যেখানে বুলেট ট্রেনের স্বপ্ন দেখা হচ্ছে, বুলেট ট্রেনের কথা বলা হচ্ছে, একটা শ্রেণীকে নিয়ে ভাবা হচ্ছে, আমজনতার যে ভারতবর্ষ, লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী যে সাধারণ ট্রেনগুলোতে চড়ে, সেখানে এই প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না বা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না বা কাজ করছে না। অথচ বুলেট ট্রেন নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে। এখান থেকে অ্যাটাকটা আস্তে আস্তে শুরু হয়। তারপর তিনি কি বলেননি, তিনি রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণে যখন বলা হয়েছিল যে উত্তর পূর্ব ভারতের অভূতপূর্ব উন্নতি হয়েছে, তখন তিনি মানে মহুয়া মৈত্র দ্রৌপদী মুর্মুর যে ভাষণ রয়েছে সেটার সাথে নরেন্দ্র মোদীকে ট্যাগ করে দেন।
নরেন্দ্র মোদী প্রসঙ্গকে রেখে দ্রৌপদী মুর্মুর ভাষণকে কেন্দ্র করে বাকি বক্তব্যটাকে তিনি সাজান, এই জায়গাটা আমার বেস্ট লেগেছে। এটা মানে আমি বেস্ট বলতে এখান থেকে বলতে চাইছি যে একজন সাংসদ বা বিরোধী দলের সাংসদ যখন তার কৌশল নিয়ে আগায় তখন দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে এবং মনে হয় যে এখানে রাজনৈতিক বুদ্ধিমত্তা একটা কাজ করছে। এবং আমি বহুদিন পর দেখলাম যে বিজেপির বলার মতো কোনো জায়গা তারা পায়নি হট্টগোল করা ছাড়া। যেটা বিরোধীদের কাজ ছিল, এখন নরেন্দ্র মোদীর বিজেপির সরকারকে সেই কাজ করতে হচ্ছে। উনি বলেছেন যে নরেন্দ্র মোদীর লোকসভার প্রচারের ভাষণে অনেকবার এম শোনা গেছে, কখনো মুসলিম, কখনো মাদ্রাসা, কখনো মুঘল, কখনো মুজরা, মাটন, মাছলি, এসব অনেক কিছু শোনা গেছে, মঙ্গলসূত্র, কিন্তু এম ফর মণিপুরও হয় সেটা শোনা যায়নি। অথচ উত্তর পূর্ব ভারত নিয়ে যখন দ্রৌপদী মুর্মু বক্তব্য রাখছেন তিনি তার পরিপ্রেক্ষিতে এই বক্তব্য পেশ করেছেন বা বলেছেন। তার প্রত্যেকটা আক্রমণ, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট যে কথাগুলো তিনি বলেছেন এগুলো ভাবতে বাধ্য করেছে। এটা ভারতবাসীকে, মহুয়া মৈত্রকে নতুন করে পরিচয় দিয়েছে বলতে পারেন ভারতবাসীর কাছে। আর আমি রাহুল গান্ধীকে নিয়ে পরে বলছি, মহুয়া মৈত্রকে নিয়ে আগে বলছি, তার কারণটা হচ্ছে সে পশ্চিমবঙ্গের থেকে সাংসদ হয়েছে, সে যেই দলের থেকেই হোক, এটা পশ্চিমবঙ্গের কাছেও একটা গর্ব। সে যেভাবে বলেছে কালকে, রিপ্রেজেন্ট করেছে নিজেকে, এটাও বড় ব্যাপার ছিল। এরপর তিনি আরো বলেন যে ফৈজাবাদ নিয়ে তার বক্তব্য উঠে এসেছিল। সে বলেছিল রামচন্দ্র এবার ক্লান্ত হয়ে গেছে বিজেপির সাথে, ফৈজাবাদে হেরে গেছে। আপনারা জানেন ফৈজাবাদের মধ্যে অযোধ্যা পড়ে এবং ফেব্রুয়ারি মাসে যখন ঘটা করে রাম মন্দির উদ্বোধন করা হয় এবং উদ্বোধনের উদ্দেশ্যই ছিল সেটা দিয়ে ভোট বৈতরণী পেরিয়ে যাওয়া, সেটা হয়নি এবং নরেন্দ্র মোদী যখন বুঝতে পেরেছিল এটা, তখনই সে হিন্দু মুসলিমের তীব্র মেরুকরণে নেমে গিয়েছিল। তো ফৈজাবাদ তার বক্তব্যে উঠে এসেছে। তারপর এই হিন্দু মুসলিমের তীব্র মেরুকরণে যখন দ্রৌপদী মুর্মু আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন যে রয়েছে তাদের ভূয়সী প্রশংসা করেছেন এত বড় নির্বাচনকে সংগঠিত করার জন্য, তখন মহুয়া মৈত্র বলেছেন যে এখানে কিছু জায়গায় কার্যকারিতার অভাব ছিল নির্বাচন কমিশনের। তার কারণ এটা পরিষ্কার দেখা গেছে লোকসভার প্রচারের সময় নরেন্দ্র মোদী অনেক জায়গায় বিদ্বেষমূলক ভাষণ দিয়েছে এবং সেখানে নির্বাচন কমিশন কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। একটার পর একটা তিনি বলেছেন। তিনি ৩৭০ নিয়ে বলেছেন যে কাশ্মীরে ৩৭০-কে যখন সরিয়ে দেওয়া হয়েছিল তখন চারিদিকে হৈ হৈ পড়ে গিয়েছিল যে বিরাট বড় কাজ হলো। তো এত বড় কাজ যখন কাশ্মীরের জন্য উপকার হলো, ভারতবর্ষের জন্য উপকার হলো, তো এত বড় কাজ যখন করা হলো তাহলে সেই কাশ্মীরে বিজেপি একটাও কোনো ক্যান্ডিডেট দিল না, সে লড়াই করলো না। আপনারা জানেন লাদাখের কথা, লাদাখে প্রচুর মানুষ অনশন করছে, তাদেরও কিছু দাবি দাবা রয়েছে। সেই লাদাখে বিজেপি এবার একটি সরকারি দল, ভারতবর্ষের সরকারি দল, সে ৩য় স্থানে চলে গেছে। তো আমার বেসিক্যালি এই বক্তব্যটার বিষয় হচ্ছে বা এই পর্বটির উদ্দেশ্য যেটা বলতে পারেন সেটা হচ্ছে মহুয়া মৈত্র থেকে রাহুল গান্ধী, আজকে অখিলেশ যাদব বলেছেন, এরপরে প্রিয়াঙ্কা গান্ধী যদি খুব ভুল না হয়ে থাকে ওয়েনার থেকে আসতে চলেছে। আপনারা লোকসভায় জানেন প্রিয়াঙ্কা গান্ধী লোকসভার প্রচারের সময় কি ধরনের বক্তব্য রেখেছেন। উনি রাহুল গান্ধীকে ছাপিয়ে গেছেন, রাহুল গান্ধী থেকে কয়েক ধাপ এগিয়ে বক্তব্য রেখেছেন এবং যেই বক্তব্য যথেষ্ট ক্যাচি এবং আপনি বলতে পারেন সেটা মানুষের মনকে ছুঁয়ে গেছে, মানুষকে ভাবতে বাধ্য করেছে। ওয়েনার থেকে এরপর প্রিয়াঙ্কা গান্ধী লোকসভাতে ঢুকবে। অভিষেক ব্যানার্জি যথেষ্ট ভালো বক্তব্য রাখেন, নিজেকে দারুণ গ্রুম করেছেন, পরিণত করেছেন এবং প্রত্যেকটা বক্তব্যের মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তার ছাপ থাকে। সে আসতে চলেছে তার চোখের চিকিৎসা করিয়ে। তো রাহুল গান্ধী আছে, মহুয়া মৈত্র দুর্ধর্ষ বলেন, প্রিয়াঙ্কা গান্ধী অ্যাড হচ্ছেন, অখিলেশ যাদব আজকে বলছেন, এরপর অভিষেক ব্যানার্জি অ্যাড হয়ে যাবেন। রাজ্যসভায় আপনি মনোজ মিশ্রর কথা ছেড়েই দিন। তো এই জায়গাটা থেকে নরেন্দ্র মোদীকে, বিজেপিকে কিন্তু ভাবতে হবে। তার কারণ নরেন্দ্র মোদীর এই অভ্যাসটা নেই যে বিরোধীদেরকে মোকাবিলা করার। বিরোধীদের এই অভ্যাসটা রয়েছে চোখে চোখ রেখে কথা বলার, কিন্তু নরেন্দ্র মোদীর এই অভ্যাসটা নেই বিরোধীদের কথা শোনার বা শুনে ওখানে বসে থাকার বা এই আক্রমণকে সামলানোর। বিজেপিকে খুব তাড়াতাড়ি নিজেদের পরিকল্পনা সাজাতে হবে। তার কারণ কালকের যখন রাহুল গান্ধী বা মহুয়া মৈত্রের বক্তব্য চলছিল তখন দেখে অবাক হতে হয়েছিল যে বিজেপি যেই কাজটা করছিল ওটা বিরোধীদের কাজ এবং বিরোধীরা যেটা করছিল ওটা সরকার পক্ষের কাজ ছিল। অনেকটা এরকম বিষয়। ওম বিড়লা আপনাকে একটা সময় পর্যন্ত ঠেকাতে পারবে বা রক্ষা করতে পারবে, এর বেশি পারবে না। কারণ যে চেয়ারটাতে বসে আছে সেখান থেকে যদি খুব নগ্নভাবেও সমর্থন করে তারপরেও গিয়ে কিছু সীমারেখা রয়েছে, তার বাইরে গিয়ে আর পারবে না। তাই বিজেপিকে অতি সত্বর
হোমওয়ার্ক করে নামতে হবে। নাহলে মহুয়া মৈত্রের কালকে 28 মিনিট 29 মিনিটের বক্তব্য যেই ছাপ ফেলেছে ভারতবর্ষের বা ভারতবাসীর মনে বা লোকসভাতে, আপনাদের সমস্যা কিন্তু বাড়তে চলেছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।